হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি তামিল হরর মিস্ট্রি দ্য ডায়েরি মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি কোরিয়ান হরর মুভি দ্য ঘোস্ট স্টেশনকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা কাপলকে দেখি যারা উডিতে যাচ্ছিল। কিছু দূর ড্রাইভ করার পর তারা দুজন হিলি এরিয়াতে পৌঁছে যায়, যেখানে হাজব্যান্ড তার ওয়াইফকে ঘুম থেকে তুলে বলে। এরপর তারা 13 হেয়ার পিন বেন রাস্তা দিয়ে যেতে চলেছে, যেখানে এরিয়াটা খুবই বদনাম ছিল বিইং হন্টেড। আর রাতে যারাই এই রোড দিয়ে ক্রস করে তারা রোডের উপর একটা মহিলাকে তার বাচ্চা কোলে নিয়ে হেঁটে যেতে দেখে, যেটা দেখার পর যে সেই মহিলাটির কাছে তার গাড়ি থামায় সে আর বেঁচে ফিরে আসে না। এখন এই কথাটা বলতে বলতে তারা 13 হেয়ার পিন বেন্ড রোডে পৌঁছে যায়। আর ঠিক তখনই তাদের গাড়ির সামনে কিছু তো চলে আসে, যার ফলে লোকটি তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তাদের গাড়িটি গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে। নেক্সট সিনে আমরা টিভি নিউজ চ্যানেলে এই দুজনের বিষয়ে নিউজ দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে 13 হেয়ার পিন বেন্ডে এই ধরনের অ্যাক্সিডেন্ট খুবই ফ্রিকোয়েন্ট ছিল, যেখানে অনেকের ধারণা অনুযায়ী জায়গাটি হন্টেড। এছাড়া অনেকে এটাও ধারণা করে যে সেখানকার রোডের বাঁকটা এমনই যে সামনে থেকে আসা গাড়িগুলোকে দেখা যায় না, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখান থেকে সিনটা শিফট হয়ে তামিলনাড়ুর একটা পুলিশ অফিসার ট্রেনিং ক্যাম্পকে দেখানো হয়, যেখানে অফিসারদের ট্রেনিংয়ের আজ লাস্ট ডে ছিল। আর এখানেই আমরা মুভিটির মেন লিড বর্ধানকে দেখতে পাই। এখানে তাদের ট্রেনার জানায় যে তামিলনাড়ুতে এমন অনেক কেস আছে যেগুলো আজও পর্যন্ত সলভ হয়নি, যেটার পর সে তার পিছনে একটা বড় র্যাককে দেখিয়ে বলে এখানে যতগুলো ফাইলস আছে সেগুলো আনসলভ কেসের ফাইল, তাই তোমাদের এখান থেকে যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করে তার মধ্যে থাকা কেসটাকে সলভ করার চেষ্টা করতে হবে। যেটা শোনার পর সমস্ত অফিসার ফাইল সিলেক্ট করতে শুরু করে দেয়, যেখানে বর্ধানও এমন একটা ফাইলকে সিলেক্ট করে যার মধ্যে 16 বছর আগে ঘটা একটা মার্ডার কেস ছিল। এটা একটা কাপলের মার্ডার কেস, যেটা উটির একটা হোটেলের মধ্যে ঘটেছিল, যেখানে আজও পর্যন্ত পুলিশেরা এই কেস রিলেটেড কোনো লিড পায়নি। এখন কেসটাকে সলভ করার জন্য বর্ধান উটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে পৌঁছে সে সেখানকার লোকাল ইন্সপেক্টর মিস্টার টি সিতুপাতির সঙ্গে দেখা করে, যে পবিত্রা নামে একটা এসআইকে তার সাহায্যের জন্য অ্যাসাইন করে দেয়। যেটার পর পবিত্রা বর্ধানকে নিয়ে একটা রিটায়ার্ড কনস্টেবলের কাছে যায়, যে 16 বছর আগে এই কেসটার উপরই কাজ করছিল। যেখানে কনস্টেবল তাদের জানায় এই কেসটি একটা ডেড এন্ডে এসে থেমে গিয়েছিল, যেটার পর পুলিশেরা সেই মার্ডার কেসটির বিষয়ে আর কোনো হিন্ট পায়নি। বেসিক্যালি তার কথা অনুযায়ী যে কেসটা 16 বছর আগে সলভ হয়নি সেটা আর এখন কিভাবে সলভ হবে, তাই সে বর্ধানকে অন্য কোনো কেসের উপর কাজ করার উপদেশ দিয়ে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু বর্ধানের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে তার লেভেলে কিছু তো নতুন অবশ্যই খুঁজে বার করবে। যেটা শুনে কনস্টেবল তাকে তার ফাইল দিয়ে দেয়, যেটা সে 16 বছর আগে এই কেসটার উপর ইনভেস্টিগেশন করার দরুন বানিয়েছিল। এরপর এখান থেকে ফিরে যাওয়ার সময় বর্ধান পবিত্রাকে বলে এই কেসটার ডিপ ইনভেস্টিগেশন করার জন্য তাদের আশেপাশের স্টেটের মধ্যে 16 বছর আগে ঘটা সিমিলার কেসগুলোকে স্টাডি করতে হবে, যাতে তারা লিঙ্ক করতে পারে যে এই কেসটার মধ্যে কোনো কমন প্যাটার্ন আছে কিনা। এর মধ্যেই আমরা দেখতে পাই যে বর্ধান ও পবিত্রার মধ্যে লাভ ইন্টারেস্ট বাড়ছে, যেখানে তারা দুজনেই বর্ধানের গডফাদারের সঙ্গে দেখা করতে যায়, যে সেখানকার চার্চের পোপ ছিল। এরপর এইভাবে ইনভেস্টিগেশন করতে করতে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু তারা কোনো ক্লু খুঁজে পায় না। এর মধ্যেই পবিত্রার পুলিশ স্টেশনে একটা মেয়ের বাবা মা তার মিসিং রিপোর্ট করতে আসে, তাই পবিত্রা কনস্টেবলকে তাদের রিপোর্ট লিখতে বলে সে বর্ধানের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। অন্যদিকে বর্ধানের কাছে কুম্ভকোণম থেকে ইন্সপেক্টর অক্ষয়ার কল আসে, যেখানে অক্ষয়া তাকে জানায় যে তাদের এখানেও একই ধরনের কেস ঘটেছিল, ফলে তার ধারণা অনুযায়ী
কেসটির কালপ্রিট আনন্দ জয়কুমার একই ব্যক্তি। এরপর বর্ধান পবিত্রাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করে যে তাদের গাড়ি সেখান থেকে মিসিং হয়ে গিয়েছে। তাই সিসিটিভি ফুটেজ চেক করলে তারা জানতে পারে যে সত্যা নামে একটা চোর তাদের গাড়িটাকে চুরি করে নিয়ে গেছে। এখন গাড়িটাকে খুঁজে পাওয়াটা বর্ধানের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল, কারণ গাড়িটির মধ্যে তার সার্ভিস রিভলভার ও এই কেসটির রিলেটেড সমস্ত ডকুমেন্ট ফাইল ছিল। এখান থেকে সিনটা শিফট হয়ে 3টে চোরের ওপর ফোকাস করে, যাদের নাম হলো জয়কুমার, আনন্দ ও সিত্তারাসু, যারা একটা হোটেল রুমে গিয়ে একটা কাপলকে প্রাণে মেরে ফেলে এবং তাদের সমস্ত গহনা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা 3জন পালিয়ে উটির বাস স্টেশনে গিয়ে পৌঁছায়, যেখানে উটি থেকে বাইরে যাওয়া বাস নাম্বার TN430715 দাঁড়িয়ে ছিল। এখন যেই সিত্তারাসু বাসটিতে উঠতে যাবে, ঠিক তখনই তার মনে হয় যেন তার সামনে কোনো ইভিল এন্টিটি দাঁড়িয়ে আছে, যেখানে বাসটিতে অলরেডি 2টো প্যাসেঞ্জারও বসেছিল। এরপর বাসটা কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দাঁড়ায়, যেখানে লিজি নামে একটা মেয়ের বাবা তাকে বাসে উঠিয়ে দিয়ে চলে যায়। এর মধ্যেই আমরা একটা ছেলেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে দেখি, যেখানে আমরা জানতে পারি যে ছেলেটির গার্লফ্রেন্ডের পরের দিন বিয়ে ছিল, তাই সে তাকে তার গ্রামে ডেকেছে যাতে তারা দুজন একসঙ্গে পালিয়ে যেতে পারে। এরপর আমাদেরকে রাঘবী ও এজিল নামে একটা ইয়ং কাপলকে দেখানো হয়, যারা তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, যেখানে রাঘবীর বাবা গানাশেখরন বিষয়টা জেনে যায়, যার জন্য সে তার লোকজনকে ডেকে তাদের দুজনকে যে কোনোভাবে খুঁজে বার করে মেরে ফেলতে বলে। অন্যদিকে সেই সময় আমরা সত্যাকে দেখি যে গ্যারেজের মতো একটা জায়গাতে ছিল, যেখানে সে চুরি করা গাড়িটিকে একজনকে বিক্রি করে দেয়। এরপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সত্যার মনে হতে লাগে যেন কোনো মেয়েকে এখানে হস্টেজ করে রাখা হয়েছে। ঠিক তখনই বর্ধান ও পবিত্রা তাদের গাড়িটাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। এদিকে এজিল ও রাঘবীকে ধরার জন্য গানাশেখরনের লোকেরা তাদের দুজনের পিছু নেয়, যাদের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে তারা দুজনও সেই বাসটিতে উঠে পড়ে। সেই মুহূর্তে বর্ধান গ্রাসটিতে তার গাড়িকে দেখে ফেলে, সঙ্গে সেই হস্টেজ মেয়েটিকেও, যাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছিল। তাই বর্ধান সেই কিডন্যাপারদের খুব মারধর করে এবং সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর সে তার গাড়িটাকে চেক করে, কিন্তু স্যাডলি তার গাড়ির মধ্যে থেকে তার ব্যাগ মিসিং ছিল। তাই সে সঙ্গে সঙ্গে কিডন্যাপারদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করে যে তার ব্যাগটা কোথায়। উত্তরে কিডন্যাপার জানায় সে যখন গাড়িটাকে কিনে তার মধ্যে কোনো ব্যাগ ছিল না, তাই হতে পারে ব্যাগটি সত্যা নিয়ে নিয়েছে। এখন কোইন্সিডেন্টলি যে মেয়েটিকে বর্ধান বাঁচিয়েছে সে আসলে সেই মিসিং মেয়ে, যার রিপোর্ট লেখাতে তার মা বাবা আগের দিন পবিত্রার পুলিশ স্টেশনে এসেছিল। অন্যদিকে বাসটির মধ্যে রাঘবী ও এজিল তাদের কাহিনীকে আশেপাশে থাকা প্যাসেঞ্জারদের বলতে লাগে, যেখানে আমরা জানতে পারি রাঘবী ও এজিল অনেক দিন ধরেই একে অপরকে পছন্দ করে। তাই রাঘবী যখন তার বাবা গানাশেখরনকে বিষয়টা জানায়, তখন গানাশেখরন তার গুন্ডা দিয়ে এজিল ও তার বাবাকে মারধর করে, যার দরুন এজিলের বাবা মারা যায়। এখন এগুলো শোনার পর বাস কন্ডাক্টর রাঘবীকে জিজ্ঞাসা করে যে এখন তোমরা কি করবে, যেটাতে রাঘবী বলে সে বাড়ি থেকে বার হওয়ার সময় অনেকগুলো গহনা নিয়ে নিয়েছিল, যেটাকে বিক্রি করে তারা নতুন জীবন শুরু করবে। এখন কথাগুলো শুনতে পেয়ে আনন্দ, জয়কুমার ও সত্যাসু সতর্ক হয়ে যায় এবং প্ল্যান করতে লাগে যে তারা কিভাবে রাঘবীর থেকে গহনাগুলো চুরি করবে। সেই সময় বাসটির মধ্যে একটা লয়ারও বসেছিল, যে তাদের উপদেশ দেয় যে তাদের যত দ্রুত সম্ভব লিগ্যালি বিয়ে করে নেওয়া উচিত, যেটার পর কেউ তাদের কিছুই করতে পারবে না। ঠিক তখনই সেখানে থাকা একটা বৃদ্ধ মহিলা বলে একটু আগেই একটা টেম্পল আছে আর তাদের সেখানেই বিয়ে করে নেওয়া উচিত। তাই টেম্পল আসার সঙ্গে সঙ্গে এজিল ও রাঘবীর বিয়ে দেওয়ার জন্য বাস থেকে সবাই নেমে যায়, যেখানে বাসটির মধ্যে শুধুমাত্র একটা বৃদ্ধাই বসে থাকে, কারণ সে পুরো সময়টাই ঘুমিয়েছিল। তাই বৃদ্ধার ঘুম ভাঙলে সে বাসের মধ্যে কাউকে না দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে বাসটির উইন্ডোতে অনেকগুলো হাতকে দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে সিট থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে টেম্পলের মধ্যে এজিল ও রাঘবীর বিয়ে হয়ে যায়, যেটার পর তারা সবাই বাসে ফিরে আসে এবং পুনরায় জার্নি স্টার্ট করে দেয়। এখন কিছু দূর এগিয়ে যাওয়ার পর বাস থেকে কিছু প্যাসেঞ্জার নেমে গেলে ঠিক তখনই সেই প্যাসেঞ্জারগুলোদের সামনে একটা গাড়ি এসে থামে, যার মধ্যে গানাশেখরনের লোকজন ছিল।
তাই তারা রাঘবীর একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে তারা এই মেয়েটাকে কোথাও দেখেছে কি না, যেটাতে বৃদ্ধ মহিলাটি বুঝে যায় যে এরা কারা। তাই সে মিথ্যা বলে দেয়, কিন্তু তাদের মধ্যে থাকা একটা বাচ্চা মেয়ে সত্যিটা বলে দেয় যে তারা কিছুক্ষণ আগেই তো এদের বিয়ে দিয়েছে। যেটা শোনার সঙ্গে সঙ্গে তারা তাদের গাড়ি দিয়ে সেই প্যাসেঞ্জারগুলোদের চাপা দিয়ে বাসটিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বাসটির মধ্যে সেই বৃদ্ধার সঙ্গে বসে থাকা লোকটি বৃদ্ধার ভীত মুখ দেখে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, যেটাতে সেই বৃদ্ধা তাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। যেটা শুনে লোকটাও বৃদ্ধাকে জানায় যে বাসটিতে সেও অদ্ভুত কিছু জিনিস ফিল করেছে। এছাড়া তার মনে হয় লিজার মধ্যে কিছু গন্ডগোল আছে। যেটা বলতে বলতে সে লিজার কাছে গিয়ে তাকে ডাকতে লাগে। ঠিক তখনই সে লিজাকে একটা ভয়ঙ্কর রূপে দেখতে পায়, যেটা দেখার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সে ও বৃদ্ধা ডিসাইড করে যে নেক্সট যে স্টপটাই আসবে সেটাতে তারা বাসটি থেকে নেমে যাবে। এরপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা লোক বাসটাকে চেক করার জন্য দাঁড় করায়, যেখানে বাস দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজন বাস থেকে নেমে যায় এবং বাস চেকারকে বলে যে বাসটিতে ভূত আছে। কিন্তু বাস চেকার তাদের কথাকে গুরুত্ব না দিয়ে যেই বাসটিতে ওঠে সে সেখানে একটা বাচ্চার ভূতকে দেখতে পায়। এখান থেকে সেই লোকটি ও বৃদ্ধা যখন রাস্তা দিয়ে চলে যেতে লাগে, ঠিক তখনই তারা সেখানে বর্ধানকে দেখতে পায়, যাকে তারা সেই বাসটা হন্টেড হওয়ার কথা জানিয়ে দেয়। যেটা শুনে বর্ধান সেই বাসটিকে ফলো করতে বেরিয়ে যায় এবং পবিত্রাকে সত্যার খোঁজ করতে পাঠিয়ে দেয়। এদিকে বাসের মধ্যে সবাই যখন ঘুমাচ্ছিল, ঠিক তখনই জয়কুমার ও তার সঙ্গীরা মিলে রাঘবীর গহনার ব্যাগ চুরি করার জন্য এগিয়ে আসে। কিন্তু এর মধ্যে তাদেরকে একটা ছোট বাচ্চা দেখে ফেলে এবং চিৎকার করে ওঠে, যেটাতে বাসের সমস্ত প্যাসেঞ্জার জেগে যায়। তাই জয়কুমার ও তার সঙ্গীরা মিলে চাকু বার করে সবাইকে হুমকি দিতে লাগে। ঠিক এই পয়েন্টে বাসটির মধ্যে বর্ধান এন্ট্রি করে, যেখানে সে তাদেরকে ওভার পাওয়ার করে সিচুয়েশনটাকে সামলে নেয়। এরপর জয়কুমারের ব্যাগ চেক করলে বর্ধান ব্যাগটির মধ্যে একটা গোল্ড নেকলেসকে দেখতে পায়, যেটা এক্স্যাক্ট সেই নেকলেস ছিল যেটা সে 16 বছর আগে ঘটা সেই মার্ডার কেস ফাইলে দেখেছিল। এখান থেকে বাসটি যখন 19 হেয়ার পিন বেন্ড ক্রস করে, তখন থেকে বর্ধানেরও বাসটির মধ্যে কিছু স্কেরি ফিলিং হতে লাগে। কিন্তু বিষয়টাকে ইগনোর করে বর্ধান যখন সেই চোরদের নাম জিজ্ঞাসা করে, তখন তাদের নামগুলো জানার পর তার মনে হতে লাগে যে এর আগেও এই নামগুলো সে কোথাও না কোথাও শুনেছে। তখনই সেই চোরগুলো বর্ধানকে জানিয়ে দেয় যে তারা কিছুক্ষণ আগে হোটেল রোজ গার্ডেনের আশেপাশের কোনো হোটেলে একটা কাপলকে মার্ডার করে তাদের গহনাগুলোকে চুরি করে নিয়েছে। যেটা শোনার সঙ্গে সঙ্গে বর্ধান এই ইনফরমেশনটি তার টিমের কাছে শেয়ার করে দেয় এবং তাদেরকে হোটেল রোজ গার্ডেনের আশেপাশে যতগুলো হোটেল আছে সেগুলোকে চেক করতে বলে। এরপর সে পবিত্রাকে কল করে সমস্ত কাহিনী জানিয়ে দেয় এবং বলে যে তার বাসটির মধ্যে একটু অদ্ভুত ফিল হচ্ছে। তাই পবিত্রা তাকে বাসটির নাম্বার শেয়ার করতে বলে ইনশিওর করে যে সে দ্রুতই বাসটির সমস্ত ইনফরমেশন বার করে নেবে। আর ততক্ষণে সে বর্ধানকে বাসটির প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলে তাদের কিছু ইনফরমেশন বার করার চেষ্টা করতে বলে। তাই বর্ধান যখন লিজাকে ডাকে, ঠিক তখনই লিজা একটা ভিশন দেখতে পায়, যার মধ্যে বর্ধান কাউকে গান দিয়ে শ্যুট করছে। ফলে লিজা বিষয়টা বর্ধানকে জানায়, কিন্তু বর্ধান বলে যে তার কাছে তো তার গান এখন নেই। এরপর এজিল ও রাঘবীর কাছে জিজ্ঞাসাবাদ করতে সে জানতে পারে আসলে রাঘবী উটির সবথেকে বড় এমএলএর মেয়ে, আর এই মুহূর্তে তার বাবার কাছে এতটাই পলিটিক্যাল পাওয়ার আছে যে তার বাবা তাদেরকে খুব সহজেই খুঁজে নেবে। অন্যদিকে ববিতা উটির বাস সার্ভিসের কাছে গিয়ে বাস নাম্বার TN43N0715 বাসের বিষয়ে জিজ্ঞাসা করে, আর এখানে সে একটা শকিং বিষয় জানতে পারে। আসলে এই বাস নাম্বারের কোনো বাস এখন আর এক্সিস্টই করে না। তাছাড়া উটির লাস্ট বাস 11টার সময় অলরেডি বেরিয়ে গিয়েছে। এদিকে সেই মুহূর্তে বাসটির মধ্যে সত্তা উঠে পড়ে, যাকে দেখে বর্ধান সঙ্গে সঙ্গে চিনে ফেলে এবং তার থেকে নিজের গান ও ব্যাগ নিয়ে নেয়। নেক্সট সিনে আমরা পুলিশকে উটির সমস্ত হোটেলকে চেক করতে দেখি, কিন্তু এখনও তারা কোনো হোটেলেই কোনো মার্ডার কেস খুঁজে পাচ্ছিল না। সেই সময় বর্ধানের কাছে পবিত্রার কল আসে, যে তাকে জানায় সে এখন যে বাসটিতে জার্নি করছে সেই বাসটির কোনো রেকর্ডসই এক্সিস্ট করে না। এখন কথাটা শুনে বর্ধান শকড হয়ে যায়, আর ঠিক তখনই বাসটি থেমে যায়, কারণ বাসটির সামনে গণাশেখরনের লোকজন তাদের গাড়ি নিয়ে চলে এসেছিল। এরপর তারা বাসটিতে এন্টার করে রাঘবী ও এজিলকে মেরে ফেলে
আর এর মধ্যেই তাদের মধ্যে একজন বাস ড্রাইভারকেও মেরে ফেলে। এই পয়েন্টে বর্ধান তাদেরকে শ্যুট করতে যায়, যেটা এক্স্যাক্ট সেই ভিশন ছিল যেটা লিজা কিছুক্ষণ আগে দেখেছিল। এখন বিনা ড্রাইভারে বাসটি তার রুট থেকে সরে যায়, আর ঠিক এই সময় সেই কাপল যাদের আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম তারাও বাসটির সামনে চলে আসে, যার ফলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সেই বাসটি পাহাড়ের শেষ প্রান্তে গিয়ে এমনভাবে থেমে যায় যে সামান্য মুভমেন্টে বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। এখন বর্ধান তিনজনকে সঙ্গে নিয়ে নিজে কোনোভাবে বাসটা থেকে বেরিয়ে যায়, আর ঠিক তখনই বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর নেক্সট সিনে সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স চলে আসে, আর একটা ক্রেনের সাহায্যে বাসটিকে নদী থেকে বার করা হয়। কিন্তু এখানে অবাক করা বিষয়টি হলো বাসটি হঠাৎ করে একদমই পুরনো ও রাস্টি হয়ে যায়। ইনফ্যাক্ট বাসটির মধ্যে অনেক মানুষের কঙ্কালও ছিল, যেখানে বাসটিতে শুধুমাত্র একটা মানুষেরই ফ্রেশ বডি পাওয়া যায়, যে কিনা এলিজের পিছনে বসেছিল। এখন বিষয়টা খুবই স্ট্রেঞ্জ, তাই বর্ধান ও পবিত্রা বাসটির ইনফরমেশন ওল্ড রেকর্ডসে গিয়ে চেক করতে যায়, যেখানে তারা 16 বছর আগে ঘটা একটা কেস রিপোর্ট থেকে জানতে পারে যে এই বাসটি 16 বছর আগে হঠাৎ রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল। সিমিলারলি 16 বছর আগেই উটির একটা হোটেলে একটা কাপলের মার্ডারও হয়েছিল। এখন ফেরার সময় বর্ধান পবিত্রাকে বলে যে তার মনে হচ্ছে যেন সে আগের দিন রাতে টাইম ট্রাভেল করে 16 বছর পিছিয়ে গিয়ে এই ইনসিডেন্টকে তার চোখের সামনেই ঘটতে দেখেছে। এরপর বর্ধান তার ফাইনাল রিপোর্ট বানায়, যেখানে সমস্ত প্রুফকে এক জায়গায় করে গণশেখরনকে 16 বছর আগে তার মেয়ে ও এজিলের মার্ডার কেসে তাকে গ্রেপ্তার করিয়ে দেয়। নেক্সট সিনে বর্ধান চার্চে গিয়ে ফাদারকে এই সমস্ত ঘটনা শেয়ার করে, যেখানে ফাইনালি ফাদার রিভিল করে যে তার সঙ্গে এগুলো ঘটেছে কারণ সে এই কেস ও 13 হেয়ারপিন বেন্ডের সঙ্গে জুড়ে আছে। এখন এখান থেকে কাহিনীটি 16 বছর পিছিয়ে যায়, যেখানে আমরা সেই কাপলকে দেখতে পাই যাদের গাড়ি একটা গাছে গিয়ে ধাক্কা লাগে এবং অন স্পট তাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু গাড়িটির ব্যাক সিটে একটা বাচ্চাও ছিল, যাকে সেখান থেকে ক্রস করার সময় একটা ফাদার দেখে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয়। আর এই বাচ্চাটা আর কেউ নয়, বর্ধান ছিল, যার মানে হলো সেই দুর্ঘটনায় মারা যাওয়া সেই কাপলটা আর কেউ নয়, বর্ধানের প্যারেন্টস ছিল। নেক্সট সিনে আমরা বর্ধানকে দেখি যে প্রতিদিন সেই রুটে দাঁড়িয়ে থাকতো সেই বাসটির অপেক্ষায়, আর এইভাবে 4 বছর পেরিয়ে যায়। প্রেজেন্টে বর্ধান ও পবিত্রার বিয়ে হয়ে গিয়েছিল, যেখানে তাদের একটা ছেলেও ছিল। ঠিক তখনই বর্ধানের কাছে অক্ষয়ার কল আসে, কারণ তার আজ এঙ্গেজমেন্ট ছিল। কিন্তু বর্ধান তাকে বলে সে আজ যেতে পারবে না, কারণ আজ 29 ফেব্রুয়ারি ছিল, যেটা তার বাবা মায়ের ডেথ অ্যানিভার্সারি। এখন এটা শোনার পর পবিত্রা একটা প্যাটার্নকে নোটিস করে, যেখানে সে জানায় তোমার প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট 29 ফেব্রুয়ারিতেই হয়েছিল, আর 4 বছর আগে সেই দিন যখন তুমি বাসটিতে উঠেছিলে সেই দিনও 29 ফেব্রুয়ারি ছিল, যার মানে হলো বাসটি প্রতি 4 বছর অন্তর অন্তর 29 ফেব্রুয়ারিতে অ্যাপিয়ার হয়। এখন এগুলো শোনার সঙ্গে সঙ্গে বর্ধান সেই বাসটির জন্য বেরিয়ে পড়ে এবং রাতে সে বাসটির জন্য অপেক্ষা করতে লাগে। আর সত্যি সত্যি বাসটা সেখানে চলে আসে এবং বর্ধান বাসটিতে উঠে পড়ে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ডায়েরি মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।